হেই এসএসসি 26-20, তোমরা অনেকে আছো এমসিকিউ প্র্যাকটিস করো না এবং তুমি জানো এমসিকিউ হচ্ছে তোমাদের এক্সামের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং বিকজ অফ তুমি এমসিকিউ তে ভালো একটা মার্ক তুলতে পারলে তোমার এক্সামটাও হচ্ছে ভালো হবে, প্লাস হচ্ছে এ প্লাস পেতে খুব সহজ হবে আর কি। সো এমসিকিউটার কোনো বিকল্প নাই। তুমি এমসিকিউ তে সর্বোচ্চ ভালো করার চেষ্টা করতে হবে আর কি। তো অনেকে আছো যারা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করো না বা কেমনে প্র্যাকটিস করা লাগে এগুলো তোমরা বুঝো না। ইভেন অনেকে এমন আছে যে যারা কেমনে হচ্ছে এমসিকিউ অ্যাপ্রুভ করতে পারো না, মানে করা যায় এগুলো বুঝো না, বা সঠিক টাইমের মধ্যে ইন টাইমে কেমনে হচ্ছে আমরা সলভ করব, ঠিক আছে, এগুলো বুঝতে পারো না। সো বেসিক্যালি হচ্ছে তোমাদের জন্য হচ্ছে আমি এমন অনেকগুলো ভিডিও বানাবো, প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা বিষয়ের মোটামুটি এমসিকিউ সেটের জন্য মোটামুটি তোমার 10 থেকে 12টা করে ভিডিও বানাবো আর কি। যে এমসিকিউ সেট গুলো তুমি হচ্ছে যদি দেখে যাও তাহলে হচ্ছে এই টাইপের ম্যাথ গুলো অবশ্যই আসবে এক্সামে এবং তোমাদের যে প্রিপারেশনটা এটা খুব ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। এবং তুমি এর মাধ্যমে তুমি কেমনে হচ্ছে আমি এমসিকিউ অ্যাপ্রোচ করতেছি, কেমনে হচ্ছে এমসিকিউ সলভ করতেছি, কেমনে সফটওয়্যার ইউজ করতেছি, এভরিথিং তুমি বুঝতে পারবে আর কি এগুলোর মাধ্যমে। সো আশা করি তোমাদের জন্য ভিডিওগুলো অনেক হেল্পফুল হবে। আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের ফ্রেন্ডসদেরকে অবশ্যই শেয়ার করে দিবা। সো আজকের এই ভিডিওতে আমি হচ্ছে ফিজিক্সের একটা এমসিকিউ সেট সলভ করব। এই সেটের মধ্যে 25টা প্রশ্ন থাকবে জানো। সো 25 মিনিট তোমাদের টাইম থাকবে আর কি। তো আমি এই সময়ের মধ্যে কেমনে তোমাদেরকে বোঝানো লাগে প্লাস হচ্ছে সলভ করে দেখাবো। আর যদি তোমাদেরকে বোঝাতে না হয় তাহলে আমি আরো অনেক তাড়াতাড়ি সলভ করতে পারবো আর কি, বাট আমি তোমাকে বোঝাবো প্লাস সলভ করবো। তো আমার একটু বেশি সময় লাগতেও পারে, ঠিক আছে। তো চলো আজকে আমরা বেশি কথা না বলে হচ্ছে আমরা আমাদের ক্লাসে চলে যাই। সো লেটস গো। তো এখানে এমসিকিউ গুলো আমরা সলভ করি। এখানে 1 নাম্বার এমসিকিউ কি বলছে, স্লাইড ক্লিভার্সের অপর নাম কি? তুমি এটা জানো ভাই, তুমি জানো স্লাইড ক্লিভার্সের অপর নাম হচ্ছে বার্নিয়ার ক্লিভার্স, ঠিক আছে। আচ্ছা, এরপর বলছে একটি স্লাইড ক্লিভার্সের প্রধান স্কেলের 19 ভাগ বার্নিয়ার স্কেলের 20 ভাগে কি হয় সমান। প্রধান স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য দেওয়া আছে 1 মিলিমিটার, তাহলে বার্নিয়ার ধ্রুবক কত? তো তুমি বার্নিয়ার কনস্ট্যান্টটা বের করতে পারবে। এই যে বার্নিয়ার কনস্ট্যান্ট ইকুয়াল টু হবে কত হবে, যে তোমার 1 ভাগের দৈর্ঘ্য বের করতে হবে, জানতে হবে 1 মিলিমিটার, তাই না? তো এটাকে ভাগ করতে হবে, কত ভাগ আছে বার্নিয়ার স্কেলের? 20 ভাগ। ভাগ করবা তাহলে দেখবা আসবে কত, 0.05 মিলিমিটার। তাহলে এটা আনসারটা কত নাম্বার আছে দেখো তো। এটা হচ্ছে খ নাম্বার, তাহলে আনসারটা হবে খ নাম্বার। এবার ঘ নাম্বার কি বলছে, একটি ফাঁপা নলের অন্তর্ব্যাস মাপা যায় কোন যন্ত্রের সাহায্যে? অবশ্যই এটা স্লাইড ক্যালিপারের সাহায্যে, এটা তুমি জানো। এগুলো মুখস্থ টাইপের প্রশ্ন কিন্তু আসছে। একটি বস্তুকে কত বেগে উপরের দিকে নিক্ষেপ করলে তা 6 সেকেন্ডে ভূমিতে পতিত হবে? তার মানে তুমি খেয়াল করো, একটা বস্তুকে আমি উপর দিকে নিক্ষেপ করছি, সে উপরে উঠে আবার নামতে মোট 6 সেকেন্ড সময় লাগছে। তাহলে কত বেগে তাকে নিক্ষেপ করা লাগে? তাহলে হচ্ছে এই যে উপর নিচে গিয়ে যে নামছে এটা হচ্ছে পর্যায়কাল। তো তুমি পর্যায়কাল একটা সূত্র তোমরা জানো, টি ইজ ইকুয়াল টু কত, 2u/g, রাইট? তাহলে হচ্ছে এখান থেকে ইউর মানটা বের করতে হবে আর কি। তাহলে ইউ হবে কত, 2t × g/2, তাই না? মান বসাও। টি হচ্ছে কত, 6 সেকেন্ড ইন্টু 9.8 / 2। তাহলে আনসার আসবে দেখবা 29.4 মিটার পার সেকেন্ড। তাহলে আনসার কি আছে, এই যে গ নাম্বারে আছে। সেটা আনসার হয়ে গেল, দেখছো একদম ইজি কিন্তু। তারপরে চলো হচ্ছে আমরা 5 নাম্বার দেখি কি বলছে। অতি অল্প সময়ে অতি অল্প সময়ে কি বলছে, অতি অল্প সময়ে দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে কোনটি পাওয়া যাবে? অতি অল্প সময় দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে বলতো? তাৎক্ষণিক কি পাওয়া যায়? এই দূরত্বকে মানে হচ্ছে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে পাই আমরা বেগ বা দ্রুতি, তাই না? দ্রুতি পাই, তাই না? তাহলে এটা কি, তাৎক্ষণিক দ্রুতি হবে, ঘ নাম্বার আনসার হবে। মানে একদম অতি অল্প সময়ের জন্য যেই দ্রুতি পাবো এটাকে বলবো কি, তাৎক্ষণিক দ্রুতি, রাইট? শেষ। তাহলে এরপর এটা খেয়াল করি কি, 6 নাম্বারটা। 6 নাম্বার বলছে কি, একটা ব্যক্তি 7 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার মাঠে 1.5 বার ঘুরলে সরণ কত? খেয়াল করি একটু, এটা অনেক খুব কনসেপ্টুয়াল একটা প্রশ্ন কিন্তু। ধরো একটা ব্যক্তি আছে, একটা বৃত্তাকার পথ রাস্তা, বৃত্তাকার মাঠ, যেখানে সে কি করছে, এমনি ঘুরছে আর কি, কতবার? 1.5 বার। একটু খেয়াল করো, ধরো সে হচ্ছে এখান থেকে যাত্রা শুরু করছে, তাহলে সে একবার এমনি ঘুরে আসছে, ধরো এই যে একবার এমনি ঘুরে আসতে আসতে একবার হইছে, ঠিক আছে। এমনি এই যে ঘুরে আসতে, এই যে এখানে একবার হইছে, আবার 1.5 বার মানে আরো হাফ ঘুরছে, তাহলে এখান থেকে এখানে গিয়ে সে কি হবে, এখানে থামবে। তাহলে এই যে একবার ঘুরে আবার এখানে আসা, এই জায়গায় আসা হচ্ছে 1.5 বার, ঠিক আছে। তাহলে 1.5 বার হলে তার সরণ কত? সরণ মানে কি, বস্তুটা যে অবস্থায় প্রথম ছিল সেই অবস্থান এবং যে ফাইনাল যে ডেস্টিনেশন আছে ওই অবস্থানের দূরত্বটা, এই যে এটা বের করতে হবে। তাহলে খেয়াল করো এখানে এই যে 1.5 বার ঘুরলে বস্তুর ব্যক্তিটা আছে তার হচ্ছে কি আদি অবস্থান এবং যেই
শেষ অবস্থান অর্থাৎ তার যে দূরত্বটা আছে, সরাসরি দূরত্ব, এটা কি এই যে বৃত্তাকার যে মাঠ তার কি ব্যাসের সমান না? বলতো এই যে ব্যাসের সমান। তাহলে তার ব্যাসার্ধ 7 মিটার হলে ব্যাস কত? 14 মিটার হবে। 7 এর দ্বিগুণ 14 মিটার, 7 into 2 মানে 14 মিটার। তাহলে আনসারটা কি হবে? খ নাম্বারটা আনসার হবে। শেষ। তারপরে গ নাম্বার কি, 7 নাম্বার কি বলছে খেয়াল করো, যে একটা বন্দুক দিয়ে গুলি ছোড়া হলে বন্দুকের পশ্চাৎবেগ গুলির তুলনায় কম হবে। গুলিটা অবশ্য অনেক বেগে যায় এবং বন্দুকের ভর বেশি হওয়ার কারণে তার বেশি মানে ভরবেগ তো তোমার সমান হবে না, গুলি এবং যে আমার যে বন্দুক আছে তার। তো বন্দুক তো অনেক ভারী থাকে, তো ভারী আছে বন্দুক মানে ভরটা বেশি কিন্তু বেগটা কম হবে। আর ওই যে আমার যে গুলি আছে এটার ভর কম, তাহলে বেগ বেশি হবে এরকম আরকি। তাহলে এটা সঠিক। বন্দুক সামনের দিকে ধাক্কা দিবে, বন্দুক সামনের দিকে ধাক্কা দিবে, গুলি এবং বন্দুক সমমানের এবং বিপরীতমুখী ভরবেগ লাভ করবে। এটা সঠিক। তো বন্দুক সামনের দিকে ধাক্কা দিবে, বন্দুক তো পিছনের দিকে ধাক্কা দিবে, তাই না? তাহলে এটা ভুল হয়েছে। তাহলে আনসারটা হবে 1 আর 3। 1 আর 3 কি গ নাম্বার আনসার। তারপরে নিউটনের গতি বিষয়ক সূত্র কয়টি? 3টি সূত্র, এটা মুখস্থ। তারপরে খেয়াল করো, আমরা যাই এরপর নেক্সট অঙ্কগুলোতে। 9 নাম্বারটা খেয়াল করছে কি, ভরবেগের মাত্রা কি? বলছে কি ভরবেগের মাত্রা কি? তাহলে ভরবেগ মানে কি? ভর ইন্টু বেগ না? ভর ইন্টু বেগ। তাহলে ভর মানে কি? ভর মানে তো ভরই। আর বেগ মানে কি? মিটার পার সেকেন্ড, মানে হচ্ছে তার মানে দূরত্ব বাই সময়, তাই না? তাহলে এই যে ভরের মাত্রা হচ্ছে এম, মাস, আর স্মরণের মাত্রা হচ্ছে কি এল, আর সময় মাত্রা হচ্ছে টি, আর ইনভার্স ওয়ান হবে। তাহলে এম এল টি ইনভার্স ওয়ান আছে কিনা বলতো আনসার? এই যে আমার কত নাম্বার আছে? এই যে খ নাম্বারে আছে আনসারটা। তাহলে আনসারটা হবে কি খ নাম্বার। তবে 10 নম্বরটা খেয়াল করো, 10 নম্বরটা বলছে কি একটি ফিউশন বিক্রিয়া কত জুল শক্তি উৎপন্ন হয়? এটা মুখস্থ, মান 3.2 into 10 to the minus 11 জুল, এটা আমি জানি আমি, ঠিক আছে। তারপরটা বলছে কি বলো, খেয়াল করো তো, যে 70 কেজি ভরের একটি ব্যক্তি 200 মিটার উঁচু পাহাড়ে আরোহণ করলে তিনি কত কাজ করবে? তাহলে কাজ হবে ডব্লিউ হবে এমজিএইচ, এমজিএইচ ইউজ করবা, বিভব সূত্র কত হবে। তাহলে এখানে এম কত? বস্তুর ভর 70 কেজি, জি মানে 9.8, আর এস মানে কি 200 মিটার। তাহলে আনসার আসবে 1.372 into 10 to the 1 2 3 4 5 5 আছে। যে ক নাম্বার আনসার আছে, যে ক নাম্বার আনসার। খ বলছে কি গতিশক্তি 9 গুণ করলে বস্তুর বেগ কত হবে? তাহলে গতিশক্তি দাও, ই কে ইকুয়াল টু কত জানো? হাফ এমভি স্কয়ার, তাই না? এই যে এটা। তাহলে এটা যদি 9 গুণ করো, তাহলে 9 গুণ যদি করো একের মানটা, তাহলে ভালো খেয়াল করো। তাহলে আমার এই যে এগুলো তো ফিক্সড হবে, তাহলে মানে ব্যাগটা কি করতে হবে? 3 গুণ করতে হবে, দাও 3 ভি স্কয়ার করতে হবে। তাহলে তো 9 গুণ আসা সম্ভব। তাইলে তো 9 গুণ আসা সম্ভব, তাই না? তাহলে হচ্ছে কি আমাদের যদি গতিশক্তিটা 9 গুণ করা হয়, তাহলে আমার বস্তুর বেগ হতে হবে 3 গুণ। তার মানে বস্তুর বেগ 3 গুণ করলে গতিশক্তি কত গুণ পাওয়া যাবে? 9 গুণ পাওয়া যাবে, রাইট? এটাই। 13 নম্বর কোশ্চেন খেয়াল করো তো। এসো, বাইরে খুব ডাকতেছে, তোমাদের ক্লাস করাইতেছিলাম এমন অবস্থায়। কত বড় বেয়াদব! যাই হোক, ওদের কাজ এটা। আচ্ছা, এবার চলো, নিচের কোনটির ঘনত্ব বেশি? পানির 1000, বায়ুর আরো কম, লোহার সোনার। অবশ্য সোনারটা বেশি, তুমি দেখবা। শিল্প কারখানায় ধাতব পদার্থ কাটতে কি ইউজ করা হয়? ছুরি, করাত। আর এখানে অপশন গুলো আসা নাই। আচ্ছা, এটা আনসারটা প্লাজমা হবে আর কি, মানে একটা অপশন থাকবে প্লাজমা, ঠিক আছে। এখানে হয়তো আমার যে এসএস নিয়েছিলাম এটা আসে নাই আর কি। আচ্ছা, 15 নাম্বারটা খেয়াল করো, যে কোন স্থানে বায়ুর চাপ হচ্ছে এত সেন্টিমিটার এবং বায়ুর স্তম্ভের সমান এবং ঘনত্ব হচ্ছে পারদ, ঘনত্ব এত দেওয়া হলে বায়ুর চাপ কত? তাহলে আমরা জানি কি চাপ মানে হচ্ছে এইচ রো জি, রেস করতে হবে। এইচ কত? 76, তো 76 কে মিটার নিবা এত, ইন্টু 13600, ইন্টু রো মানে হচ্ছে ঘনত্ব কি, আর জি মানে কি 9.8। তাহলে এটা কত আসে খেয়াল করি তো, 76/9.8 ইন্টু 13600। তো আনসারটা আসবে 1.01 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। ক নাম্বারটা আনসার, ঠিক আছে। এখানে তো খ নাম্বারটা হবে না, এটাও হবে না, কেন বলতো? এই যে এদের এককই মিল নেই, নিউটন, এটা বল একক হয়, আর নিউটন পার মিটার এটা কিন্তু তোমার চাপের না, চাপেরটা হয় নিউটন পার মিটার স্কয়ার, এইটা হইতে পারে। অথবা এটার দিকে কথা প্যাসকেল হিসেবে হতো। তো এই দুইটা একক থাকলে আমরা কম্পেয়ার করতাম যে সেম আছে কিনা। তাহলে এই ক এটাও সঠিক না, এটাও সঠিক না, এটা সঠিক না। আনসার হচ্ছে ক। এবার গ বলছে 16 কি বলছে, একটি ঢাকার বেতার কেন্দ্র মিডিয়াম ওয়েভে এত কিলো হার্জ এর অনুষ্ঠান সম্প্রচার করে
করে। আচ্ছা, রেডিও তরঙ্গের বেগ দেওয়া আছে 3 × 10⁻10 8 মিটার পার সেকেন্ড হলে তরঙ্গ দৈর্ঘ্য কত? তো আমরা জানি কি ভিজুয়াল টু এফ ল্যামডা না, এখানে এটা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি অর্থাৎ কম্পাঙ্ক, এটা হচ্ছে ল্যামডা, রাইট? সো আমাকে এটা ল্যামডা কত হবে? ল্যামডা হচ্ছে ভি বাই এফ। তাহলে ভি কত? 3 × 10⁻8 আর এফ কত? এই যে 630 কিলো হার্টজ। তো কিলো হার্টজ কে হার্টজ নিয়ে গেলে 1000 দ্বারা গুণ করে ফেলবা, 1000 দ্বারা গুণ করে ফেললাম। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করি 3 × 10⁻8 ডিভাইড বাই হচ্ছে 630 × 1000। তাহলে আমার আনসারটা আসতেছে হচ্ছে 476.19। আছে এটা আনসার? 476.19 এই যে গ নাম্বারটা হচ্ছে আনসার, এত মিটার। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের দ্রুতি কত? বা এটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, তুমি খেয়াল করো। তো আমরা একটা সূত্র জানি কি, বি বি নট ইজ ইকুয়াল টু হচ্ছে √T/T0। এটা বি থিটা বলতে পারো, এটা টি থিটা বলতে পারো, ঠিক আছে? মানে এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ, এটা হচ্ছে যত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বের করবা তার বেগ। আর এটা হচ্ছে কি টি থিটা, মানে কি যত ডিগ্রি সেলসিয়াস বলবে বের করতে ওই তাপমাত্রা কেলভিন স্কেলে, এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কেলভিন স্কেলে, রাইট? তাহলে আমাকে বের করতে হবে এইটা, তাহলে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তাহলে খেয়াল করো, তো 30 ডিগ্রিকে যদি আমরা কেলভিন নিতে যাই তাহলে 30 ডিগ্রির সাথে 273 যোগ করবা, তাহলে পাবা 303 কেলভিন। আর 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 273 কেলভিন, ঠিক আছে? তো এখান থেকে আমরা বিটিটা বের করব। বিটিটা কত হবে বলো তো? √T নট টি থিটা ডিভাইড বাই, এখানে আমরা মান বসে দিই, 303 হবে, 303 ডিভাইড বাই, আর টি নট মানে হচ্ছে 0 ডিগ্রির মধ্যে যেটা হবে আর কি, 0 ডিগ্রির মধ্যে যদি হয় এটা হয় 273 আর কি, ইনটু এখানে বি নট মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগটা গুণ হবে এখানে কত? 330। আমরা জানি 0 ডিগ্রির মধ্যে শব্দের বেগ কত? 330 মিটার পার সেকেন্ড। এবার ক্যালকুলেশন করো না, 303 ডিভাইড বাই 273 ইনটু 330। তাহলে আমার আনসারটা আসে 347.66 এরকম সামথিং। এই যে আনসারটা মিলছে, তো এই যে আমাদের গ নাম্বারে হচ্ছে এটা আছে 347.66 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হবে কি আমাদের আনসার। শব্দের তীব্রতা একক কি? এটা তুমি জানো, এই যে এটা গ নাম্বার আনসার হবে, ঠিক আছে? তারপরে 16 নাম্বারে কি বলছে, একটি একটি 6 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণে বাস্তব বস্তুর সমান আকারের বাস্তব এবং উল্টো বিম্ব পাওয়ার জন্য বস্তুটিকে দর্পণের সম্মুখে কত সেন্টিমিটার দূরত্বে রাখতে হবে? ভাই ইজি একটা বিষয়। ধরো একটা দর্পণ আছে বোতল, তো এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র এরকম আর কি। ফোকাস হচ্ছে তো কত, এটা 6 মিটার। মেইনলি আমি এটা আসলে অঙ্ক না করলে পারবা, মেইনলি হচ্ছে মানে অবতল ধর্মের ক্ষেত্রে যদি আমরা বক্রতা কেন্দ্রে রাখতে পারি একটা বস্তুকে, তাহলে হচ্ছে আমরা সমান এবং হচ্ছে উল্টো বিম্ব পাওয়া যাবে, ঠিক আছে? বাস্তব সমান এবং উল্টো বিম্ব পাওয়া যায় আর কি। তো যদি ফোকাস দূরত্ব 6 সেন্টিমিটার হয় তাহলে তার ইয়া কত হবে, বক্রতা ব্যাসার্ধ কত হবে? 6 এর দ্বিগুণ মানে 12 সেন্টিমিটার হবে, 12 মিটার সেন্টিমিটার হবে। তাহলে এই আনসারটা গ নাম্বারটা এমনি করতে পারবো, বা তাহলে এই সূত্র ইউজ করতে পারবো, 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু হচ্ছে 1/f। এখানে ইউজ করতে পারবা। তো এখানে ইউ এবং ভি তো সমান, বিকজ অফ যেহেতু সমান বলছে, দেখবা যেখানে ইউ বা ভি এর মান যেকোনো একটা মান তো সেমই, দুইটা তো সেমই, তাহলে ইউ এবং ভি এর মানটা দেখবা 12 সেন্টিমিটার আসবে আর কি। এটা ইউজ করতে পারবা। বা তুমি থিওরি জানলে তুমি এটা সূত্র ইউজ না করে হচ্ছে করতে পারবা যে আমাদের বক্রতা ব্যাসার্ধে রাখলে হচ্ছে অবতরণের ক্ষেত্রে আমাদের আকারের বস্তুর যে আকারটা সমান হবে, বাস্তব হবে বিম্বটা এবং উল্টো হবে, ঠিক আছে? ইজিলি একটা করা যায়। তারপরে তো 20 নাম্বারটা নিচের বিবৃতিগুলো লক্ষ্য করো যে মসৃণ তলে আলোর প্রতিফলন হয় তাকে যে মসৃণ তলে আলোর প্রতিফলন ঘটে তাকে দর্পণ। হ্যাঁ, এটা সঠিক। মসৃণ তলে প্রতিফলক আস্তরণ দিয়ে দর্পণ তৈরি করা হয়, প্রতিফলক আস্তরণ দিয়ে দর্পণ তৈরি করা হয় না তো। কাঁচের উভয় পৃষ্ঠে ধাতব ফলক দিলে দর্পণ তৈরি করা হয়। ভাই, দুই পৃষ্ঠে ধাতব ফলক দিলে আমরা দর্পণটা থাকবে কোথায়? যে কোনো এক পাশে দেওয়া লাগে, সো এটা হবে না। তাহলে আনসার শুধু ক নাম্বারটা হবে, ঠিক আছে? এবার সরল পেরিস্কোপে ধাতব নলের মধ্যে সমতলে দর্পণ দুটিকে নলের অক্ষের সাথে কত ডিগ্রি কোণে রাখতে হয়? এটা মুখস্থ, 45 ডিগ্রি কোণে রাখতে হয়, ঠিক আছে? এটা মুখস্থ টাইপের অনেক কিন্তু আসে, দেখা যায় মাঝে মাঝে। আচ্ছা, 22 নাম্বার বলছে কি যে 4 ওহম মানে 4টি রোধ সমান্তরাল সন্নিবেশে যুক্ত করলে এদের রোধ কত হবে? ভাই ইজিলি বলবো তোমাকে কেমনি করি। 4টা আছে না, তাহলে 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 এরকম। আচ্ছা, তোমাকে বলি যে আরপি, হ্যাঁ, সমান্তরালে সংযুক্ত রোধের ক্ষেত্রে তুলনা তুমি বের করবা 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 প্লাস 1/r4 আর কি, 1/r4। তো এগুলো দিয়ে ইনভার্স 1 দিবা। তোমরা তোমরা লেখে নরমালি কি 1/rp ইকুয়াল টু 1/r এরকম না, তো আমরা এভাবে না লিখে সরাসরি rp ইকুয়াল টু সবে লিখে ইনভার্স 1 দিতে পারি। তাহলে এখানে সবগুলোর মধ্যে কি 1/4 প্লাস 1/4
প্লাস 1/4 প্লাস 1/4 ইনভার্স 1 দিবা, ক্যালকুলেটর দেখবে যে আনসার হবে 1 ওহম। তাহলে আনসার আছে কিনা বলতো? এই যে গহ নাম্বারটা আনসার আছে, ঠিক আছে। তারপরে এই 23 নাম্বার ইম্পর্টেন্ট একটা এমসিকিউ কিন্তু। 23 নাম্বারে কি বলছে? বলছে কি যে মিস্টার রহিম তার গৃহে 100 ওয়াটের 5টি লাইট, সরি 5টি এবং 60 ওয়াটের 5টি বাল্ব প্রতিদিন কি করে 10 ঘন্টা করে ব্যবহার করে। তার মানে কি তার রুমে মোট তার বাড়িতে হচ্ছে মোট হচ্ছে 10টা লাইট আছে, এর মধ্যে 5টা হচ্ছে 100 ওয়াটের, 5টা হচ্ছে তোমার কি 60 ওয়াটের। তাইলে প্রতিদিন সে 10 ঘন্টা করে ব্যবহার করে, তাহলে তিনি দৈনিক কত ইউনিট শক্তি ব্যয় করে? তাহলে দেখতে হবে তার যে ক্ষমতা, ধরো খেয়াল করে এই 5টার জন্য তার মোট ক্ষমতা কত? 500 ওয়াট না? 5টার জন্য মোট ক্ষমতা 500 ওয়াট, আর এই 5টার জন্য কত মোট ক্ষমতা? 6 গুণ 5, 4 গুণ 5 মানে হচ্ছে 300 ওয়াট। তাহলে তার যে বাল্ব মানে যে বাল্ব গুলো আছে সবগুলোর মোট ক্ষমতা কত? 800 ওয়াট আসে আর কি, 800 ওয়াট মোট ক্ষমতা পি। তো এটাকে হচ্ছে আমরা কিলো ওয়াটে নিব। তাহলে 800 ওয়াটকে কিলো ওয়াটে নিতে গেলে কি হবে? আমরা কি করতে হবে? আমাকে 1000 দ্বারা ভাগ করতে হয়। 1000 দ্বারা ভাগ করলে আমাদের আসবে 4/5 ওয়াট আর কি, এত ওয়াট, কিলো ওয়াট আর কি, ওয়াট, ঠিক আছে। আচ্ছা এবার খেয়াল করো, আমরা জানি কি ডব্লিউ কি পিটি না, শক্তি পিটি। তাহলে পি মানে কি 4/5 আছে, আর টি কত? 10 ঘন্টা একদিনে। তাহলে কত হবে? 2 মানে 8 কিলো ওয়াট আওয়ার আসবে। তাহলে 1 কিলো ওয়াট আওয়ার মানে হচ্ছে 1 ইউনিট। তাহলে 8 কিলো ওয়াট আওয়ার মানে কি 8 ইউনিট। তাহলে আনসার কি আছে কিনা বলতো? এই যে 8 ইউনিট হবে আমাদের দৈনিক শক্তি ব্যয় আর কি, বা ব্যবহার করবে সে। 24 নাম্বারটা খেয়াল করো, কোন বাল্বের ফিলামেন্টের রোধ হচ্ছে 660 ওহম এবং এর দুই প্রান্তের বিভব পার্থক্য 220 ভোল্ট, এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে কত? আরে ভাই খেয়াল করো, মানে একটা বাল্ব আছে, বাল্বের ফিলামেন্ট আছে দুই, মানে রোধ হচ্ছে 660 ভোল্ট, 60 ওহম আর কি, আর এর মান 660 ওহম, আর এই দুই প্রান্তের যে বিভব পার্থক্য সেটা হচ্ছে কত? 220 ভোল্ট। তাহলে বসে কারেন্ট কত? তাহলে আই মানে কি ভি বাই আর না, সূত্র জানো না তুমি? তাহলে ভি এর মান কত? 600, মানগুলো বসাই দিই, 220, আর আর এর মান হচ্ছে 660। তাহলে আনসার আসবে 1/3, বা এটা দশমিকে নিলে হচ্ছে 0.33 এম্পিয়ার হবে আনসারটা। তাহলে হচ্ছে ক নাম্বারটা আনসার। তো এরপরে 25 নাম্বার হচ্ছে কোন পরিবাহকের রোধ যদি এত 0.25 ওহম হয় তাহলে পরিবাহিতা কি? তো পরিবাহিতা হচ্ছে কি রোধের উল্টা রাশি, বিপরীত রাশি। তাহলে পরিবাহিতা হচ্ছে কি 1/r হবে, ঠিক আছে, 1/r। তাহলে হচ্ছে উল্টা রাশি তো 1/0.25 লিখবা। তাহলে কত খেয়াল করো তো, 1/0.25, তাহলে 4 আসবে আনসার। এবার খেয়াল করো, এটা তো আনসার হবে না, এটাও হবে না, এবং এই দুটার মধ্যে একটা। আবার খেয়াল করো উল্টা রাশি না, তো এটা তো হবে না, ও এটা তো রোধের ওহম মানে কি রোধ না, তো এটা হবে ওহম ইনভার্স 1। এই যে এটা হচ্ছে পরিবাহিতা, রোধের উল্টা রাশিকে বলা হয় কি পরিবাহিতা। তো 1/r হবে আর কি। রোধের রোধের তো একক হচ্ছে ওহম, তাহলে 1/r মানে কি 1/ওহম না, মানে 1/ওহম এর এটাকে লেখা থাকে ওহম ইনভার্স 1, এর জন্য হচ্ছে একটা 1 ইনভার্স 1 হবে। তাহলে আনসার হবে গ নাম্বারটা। সো আই থিংক তোমরা বুঝতে পারছো। আচ্ছা বলো তো আমার এটা করতে কত সময় লাগছে? তোমাকে বোঝানোর সময় কত সময় লাগছে আমার? আমার হয়তো সময় লাগছে প্রায় 19 মিনিটের চেয়েও আরো কম, বা ধরো 18 মিনিট সামথিং। আমি তোমাকে বুঝাইছি কোর্সে, তারপরে হচ্ছে তো সময় লাগছে। তার মানে দেখছো আমি কেমনে হচ্ছে অ্যাপ্রোচ করতেছি, কেমনে হচ্ছে সলভ করতেছি। তো তুমি যদি এগুলো দেখো ভিডিওগুলো, তাহলে তোমার হচ্ছে এমসিকিউর মধ্যে সমস্যা হবে না, এবং তুমি, আমি বিশ্বাস করি তুমি এমসিকিউ তে একদম একটা ভালো একটা মার্ক তুলতে পারবা, বা কেমনে তুমি সলভ করতে পারবা, দেখবে একদম সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো তোমরা ভিডিওগুলো দেখো, অবশ্যই তোমাদের জন্য হেল্পফুল হবে। আর তোমরা কোন ধরনের ভিডিও চাও এগুলো আমাকে কমেন্টসে বলো, কোনো সমস্যা থাকলে এটা আমাকে কমেন্টসে জানাবা। ইনশাআল্লাহ আমরা একসাথে আগে যাবো, ইনশাআল্লাহ ভালো করতে পারবো ইনশাআল্লাহ। তো সবাই অনেক ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।